মারুতি রাওর কথা অনুযায়ী শঙ্কর বাজেভাবে ভয় পায়। এইসব তুমি কি কথা বলছো? হ্যাঁ, সত্যি সত্যি কি কাঞ্চনকে খুঁজে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, আমি হাভেলির এক একটা কোণা খুঁজে দেখেছি, কিন্তু ওকে আমি কোথাও খুঁজে পাইনি। আরে এত সকালবেলায় ও গেল কোথায় তাহলে? এর আগে তো কখনো এমনটা হয়নি। তক্ষুনি হঠাৎ করে সেই রুমের ভেতরে রং বেরঙি আলো বেরোতে শুরু করে। দেখতে দেখতে ওই কিরণের মধ্যে থেকে সেই হীরের বিজুকা বাইরে বেরিয়ে ওদের দুজনের সামনে এসে দাঁড়িয়ে পড়ে আর ওদের দুজনের দিকে তাকিয়ে রহস্যময়ী ভাবে হাসতে শুরু করে। কি হয়েছে মারুতি রাও, নিজের বউকে খুঁজছো? হ্যাঁ, আরে তুমি কি করে জানলে যে আমার বউটা হারিয়ে গেছে? এই সংসারে সমস্ত বস্তুর একটা মূল্য হয়, তার মূল্য তোমাকে দিতেই হবে মারুতি রাও। তুমি নিজেকেই একবার দেখে নাও, আমি তোমাকে যে সোনার হিটারটা নিয়ে আসতে বলেছিলাম, তুমি সেই সোনার হিটার দিয়ে তুমি কত বড়লোক হয়ে গেলে। আমি তোমার কথা ঠিক বুঝতে পারলাম না। তক্ষুনি শঙ্কর রাওয়ের বউ চমকে ওখানে চলে আসে, কিন্তু নিজের সামনে হীরের বিজুকাকে দেখার পর প্রচণ্ড ভয় পেয়ে ওঠে। তক্ষুনি সেই হীরের বিজুকার চোখ থেকে আলো বেরোতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই শঙ্কর রাওয়ের বউও ওখান থেকে উধাও হয়ে যায়। এটা তুমি কি করলে? আমার বউ কোথায় চলে গেল? তোমার বউ ওখানেই আছে যেখানে তোমার ভাইয়ের বউটা রয়েছে। তুমি এটুকু বলতেই পারো যে তোমাদের দুজনের বউ এখন আমার কাছে আছে। আমরা তোমার সোনার হিটার দিয়ে যা যা জিনিস তৈরি করেছি, তোমরা সেই সমস্ত জিনিস তুমি নিয়ে নাও, আর তোমার সোনার হিটারটা তুমি নিজের কাছেই রেখে দাও, কিন্তু আমাদের পরিবার আমাদেরকে ফিরিয়ে দাও। আমার বউ আর আমার ভাইয়ের বউকে ফিরিয়ে দাও তুমি আমাদেরকে। এইটুকু বলে মারুতি রাও সঙ্গে সঙ্গে দৌড়ে অন্য রুমের দিকে চলে যায় আর ওখান থেকে সোনার হিটার এনে নিয়ে আসে। মারুতি রাওয়ের দেরি না করেই সোনার হিটারটা সেই হীরের বিজুকার হাতে দিয়ে দেয়। আরে তুমি তো খুবই তাড়াতাড়ি ভয় পেয়ে গেলে মারুতি। আমার কথাটা মন দিয়ে শোনো, তোমরা দুজন যদি নিজেদের স্ত্রীদের ফিরে পেতে চাও তাহলে আমার আর একটা কাজ তোমাদেরকে করতে হবে। কি কাজ? তোমাদের দুজনকে একটা সোনার ওজনদারি আমাকে দিতে হবে এনে, আর সেই সোনার ওজনদারিটা আমার। আমরা কি করে জানবো যে সোনার ওজনদারিটা কোথায় রয়েছে? হ্যাঁ, আমি বলে দিচ্ছি। এখান থেকে কিছুটা দূরে একটা অনেক পুরনো ভাঙা বাড়ি পড়ে রয়েছে, যেটা কোনো এক সময় বসন্তরাও প্রধানের বাড়ি ছিল, বুঝলে? ওই বাড়ির ঘরের মধ্যে একটা সোনার ওজনদারি রাখা আছে। তোমাদের শুধু ওই সোনার ওজনদারিটাকে ওই ভুলভাল জায়গাটার মধ্যে নিয়ে আসতে হবে, যেখান থেকে তোমরা আমাকে তুলে এনে মন্দিরে রেখে দিয়েছিলে। এইটুকু বলে সেই বিজুকা ওখান থেকে উধাও হয়ে যায়। শঙ্কর রাও আর মারুতি রাও দুজনই প্রচণ্ড ভয় পেয়ে যায়। ওরা দুজন সঙ্গে সঙ্গে বাড়ির বাইরে বেরিয়ে আসে। এই তো সেই জঞ্জাল জায়গা যেখানে দিনের বেলাতে কেউ যায় না। বলা হয় যে ওখানে ভূত প্রেতের ছায়া আছে, কিন্তু যে করেই হোক আমাদের ওই জঞ্জালের মধ্যে ঢুকে সোনার ওজনদারি নিয়ে বসন্তরাও প্রধানের ওই জঞ্জালের জায়গায় যেতেই হবে। আমি তো এটাই বুঝতে পারছি না রে, বিজুকা ওই সোনার ওজনদারিটা নিয়ে বসন্তরাও প্রধানের জঞ্জালের জায়গাটাতে আমাদেরকে কেন ডেকে পাঠিয়েছে? আরে হতে পারে এই গল্পটা যেখান থেকে শুরু হয়েছিল সেখানেই গিয়ে শেষ হবে। এখন আর দেরি করে কাজ নেই, আমরা যাই, চলো চলো। শঙ্কর রাও আর মারুতি রাও দৌড়তে দৌড়তে কিছুক্ষণের মধ্যেই সেই খালি হাবেলিতে পৌঁছে যায়, যেটা কোনো এক সময় বসন্ত রাও প্রধানের বাড়ি ছিল। ওরা দুজন দেখতে পায় যে হাবেলির ভেতরে চারদিকে মাকড়সার জাল রয়েছে। এই হাবেলিটা তো দেখছি অনেক বড়, আমাদের ওই সোনার ওজনদারিটা খুঁজতে অনেক সময় লেগে যাবে। আর ওই হীরের বিজুকাটা আমাদেরকে বলেছিল যে বিকেলের মধ্যে ওই সোনার ওজনদারি খুঁজে নিয়ে এসে যে করি হোক জঞ্জাল জায়গায় আমাদেরকে পৌঁছতে হবে। শঙ্কর রাও এইটুকু বলেই ছিল, তক্ষুনি মারুতি রাওয়ের নজর পড়ে হাবেলিতে বানানো একটা অন্য রুমের দিকে, যার দরজা প্রায় ভেঙেই গিয়েছিল। সেই রুমের ভেতর থেকে হলুদ রঙের আলো বেরোচ্ছিল। আমার মনে হচ্ছে ওই ঘরের মধ্যে কিছু একটা আছে, চলো গিয়ে দেখি একবার। মারুতি রাও আর শঙ্কর রাও দুজনই সেই রুমের পাশে পৌঁছায়। ওরা দুজন দেখতে পায় যে সেই রুমের ভেতরে একটা সোনার ওজনদারি রাখা আছে। সোনার ওজনদারিটা দেখার পর মারুতি রাও আর শঙ্কর রাওয়ের চেহারায় একটা হাসি চলে আসে। মারুতি রাও সোনার ওজনদারিটা ওঠানোর জন্য নিজের পা বাড়িয়েই ছিল, তক্ষুনি সেই সোনার ওজনদারির ভেতর থেকে একটা ভারী আওয়াজ চলে আসে।
মারুতি রাও সঙ্গে সঙ্গে পেছনের দিকে চলে যায়। কোন উদ্দেশ্যে তোমরা আমাকে নিয়ে যাচ্ছ মূর্খ মানব? তোমরা কি জানো আমার ব্যবহার কি করে করতে হয়? আমরা জানি না। আমার উপরে কোনো বস্তু রেখে যদি ওজন করা হয় তাহলে সেই বস্তু তো সোনার হয়ে যায়। আর আমার দ্বিতীয় বিশেষত্ব হলো এই যে আমি বাস্তু হিসেবে আমি আমার নিজের আকার পরিবর্তন করতে পারি। আমরা 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 কোনো সোনা লোভ করতে চাই না। আমরা আমাদের বউদেরকে শুধু ফিরে পেতে চাই। তোমরা বলতে কি চাও? মারুতি রাও আর শঙ্কর রাও এক শ্বাসেই নিজের সাথে যা ঘটেছিল সমস্ত ঘটনা তাকে বলে দেয়। তাহলে আমাকে এখানেই থাকতে দাও, আমাকে তোলার ভয় পেও না, নয়তো এটা নিশ্চয়ই কোনো জাদুর ওজনদারি। সময় নষ্ট করে লাভ নেই, এটাকে তুলে নাও। মারুতি রাও সঙ্গে সঙ্গে সেই সোনার ওজনদারি তুলে নেয়। সেই ওজনদারির ভেতর থেকে আওয়াজ আসা বন্ধ হয়ে যায়। মারুতি রাও আর শঙ্কর রাও সোনার ওজনদারি নিয়ে একটা শুকনো জমির দিকে চলে আসে, যেখান থেকে ওরা কিছু সময় আগেই সেই বিজু কাটা তুলে মন্দিরে রেখেছিল। চারদিকে শান্তি ছিল। আরে এখানে তো আমরা কাউকে দেখতে পাচ্ছি না। ওই হীরের বিজুকা তো আমাদেরকে এখানেই আসতে বলেছিল। যাই হোক না কেন, ও নিশ্চয়ই এখানে কোথাও আশেপাশে আছে। এইটুকু বলে মারুতি রাও সেই সোনার ওজনদারিটা সেই শুকনো জমির ওপরে রেখে দেয়। সোনার ওজনদারি শুকনো জমিতে স্পর্শ হওয়া মাত্রই কিছু সময়ের মধ্যেই সেটা পুরো শুকনো থেকে শস্যে একেবারে ফলফুল হয়ে যায়, কিন্তু সেই ফসল পুরোটাই সোনার ছিল। তক্ষুনি একটা ধামাকা হয়। সেই ধামাকার পর মাটিতে একটা অনেক বড় ফুটো হয়ে যায়। সেই ফুটোর মধ্যে থেকে হীরের বিজুকা বাইরে বেরিয়ে আসে আর দাঁড়িয়ে পড়ে। তার চোখে রাগ দেখতে পাওয়া যাচ্ছিল। হীরের বিজুকা আশ্চর্য রকম ভাবে শঙ্কর রাও আর মারুতি রাওয়ের দিকে তাকিয়েছিল। তুমি যা বলেছিলে সেই অনুযায়ী সোনার ওজনদারি আমরা নিয়ে এসেছি। আমাদের বউদের তুমি ফিরিয়ে দাও এবার। হ্যাঁ, তুমি যেমন বলেছিলে আমরা তেমনটাই করেছি। আরে এত তারা কিসে তোমাদের দুজনে? না দাও, আগে ওই সোনার ওজনদারি তুমি আমাদেরকে ধরিয়ে দাও তো, তারপরে তোমার বউদের তোমরা ফিরিয়ে নিয়ে যেও। মারুতি রাও সেই সোনার ওজনদারিটা হীরের বিজুকার হাতে দেওয়ার জন্য নিজের পা বাড়িয়েই ছিল, আর তক্ষুনি তার কানে রত্না কাকিমার আওয়াজ চলে আসে, ওই সোনার ওজনদারিটা হীরের বিজুকাকে দেওয়ার ভুল করো না যেন মারুতি রাও, নয়তো সবকিছু শেষ হয়ে যাবে। মারুতি রাও সঙ্গে সঙ্গে নিজের এগিয়ে যাওয়া পা আটকে দেয়। সে যেই মাত্র ঘুরে দেখে তখন পেছনে রত্না কাকি দাঁড়িয়ে ওই হীরের বিজুকাকে দেখেই যাচ্ছিল। তক্ষুনি শঙ্কর রাও মারুতি রাওয়ের কানে হীরের বিজুকার আওয়াজ চলে আসে, এই বোকা মহিলার কথা শোনার চেষ্টা করিস না, তোরা একদম ভুলে যাস না জানো যে তোদের কাছে পয়সাও ছিল না। কখনো কখনো রাতের বেলায় তোদের পরিবার না খেয়ে থাকতো। মনে করে দেখ, আমি সোনার হিটারের খবর তোদেরকে দিয়েছিলাম। আমার জন্যই তোর আজকে এত বড় লোক হয়ে গিয়েছিস, তাই না? সেই হীরের বিজুকার কথা শুনে শঙ্কর রাও রত্না কাকির দিকে তাকিয়ে বলে, ও ঠিক কথাই বলছে। আর এমনিতেই তোমার সাহায্য আমরা চাইতে তো গিয়েছিলাম, কিন্তু তুমি আমাদের সাহায্য করতে একেবারে বারণ করে দিয়েছিলে, তাই না? হ্যাঁ, এই কথাটা একেবারে সত্যি। সবার প্রথমে তোমার কাছেই সাহায্য চাইতে গিয়েছিলাম, কিন্তু তুমি তো আমাদেরকে কোনো কিছু বলতেই চাওনি, তাই না? এখন আমাদের বউয়েরা বিপদে পড়েছে, তাহলে তোমার কথা আমরা কেন শুনবো বলো তো? সেই সময় আমি তোমাকে কোনো কথা এই জন্যে বলিনি কারণ তোমরা দুজন আমার কথায় বিশ্বাসই করতে না। যাকে হীরের বিজুকা ভাবছো না, ওটা কোনো হীরের বিজুকা নয়, বরং নিজেই বসন্ত রাও প্রধান, যে তোমাদের দুজনের মাধ্যমে এই সংসারটাকে সর্বনাশ করতে চায়। রত্না কাকিমার কথা শুনে শঙ্কর রাও আর মারুতি রাও আশ্চর্য হয়ে ওঠে। তক্ষুনি শঙ্কর রাওয়ের কানে হীরের বিজুকার আওয়াজ চলে আসে, ওই মহিলার কথা শুনবে না একদম, তাড়াতাড়ি সময় নষ্ট করো না।
সন্ধে হবার আগে ওই সোনার ওজনদারি যদি আমাকে না দিয়েছো তোমরা দুজন, তাহলে তোমাদের দুজনের বউয়ের মৃত্যু একেবারে নিশ্চিত। অনেক বছর আগে এই গ্রামে একটা ভয়ঙ্কর অসুখ চলে আসে, আর তার সাথেই ভয়ঙ্কর শুকনোও চলে আসে। গ্রামের অসংখ্য লোকেরা অসুস্থ হয়ে পড়ে। গ্রামের প্রধান বসন্ত রাও প্রধানের পরিবারও এইভাবে অসুস্থ হয়ে যায়। সে নিজেকে এই সব কিছুর থেকে বাঁচানোর জন্য কালো শক্তির পুজো প্রার্থনা শুরু করে দেয়, আর সে আস্তিক থেকে নাস্তিক হয়ে যায়। একদিন রাত্রিবেলা যখন সে শয়তানের পুজো করছিল, তক্ষুনি মাটির ভেতর থেকে একটা জোকার তার সামনে চলে আসে। সেই জোকার অন্য কেউ নয়, বরং শয়তান ছিল। সে বসন্ত রাও এর পরিবারকে 3টে বস্তু দিয়ে দেয়। একটা হীরের বিজুকা, যা দিয়ে বসন্ত রাও প্রধানের জমি কখনো শুকোবে না। দ্বিতীয়টা সোনার হিটার। বসন্ত রাও সোনার হিটারটা যেই জায়গাতেই ব্যবহার করত সেটা সোনার হয়ে যেত। আর তৃতীয় জিনিস এই সোনার ওজনদারি। এই ওজনদারি যে কোনো আকার নিতে সক্ষম, আর এটা একটা জাদুই ওজনদারি। কিন্তু সেই জোকার একটা শর্ত রেখেছিল যে এই সব কিছু জাদুই শক্তি তখনই কাজ করবে যখন বসন্ত রাও প্রধান প্রত্যেক সপ্তাহে একটা মানুষের বলি দেবে। আর এরকমটাই হলো। গ্রামে বসন্ত রাও প্রধান বলি দেওয়ার প্রথা চালু করে। একদিন একটা মায়াবী সাধু বসন্ত রাও প্রধানের কাছ থেকে সমস্ত বস্তু নিয়ে নেয়, আর তাকে মেরে একটা বিজুকাতে পরিবর্তিত করে। সেই বিজুকা যেটা তুমি তুলে মন্দিরে নিয়ে এসেছিলে। তাহলে এর মানে হলো যে ওই সোনার বিজুকা পূজারীকে মেরে দেয় আর তার শক্তি বেড়ে যায়, তাই না? একদম ঠিক বলেছো তুমি। যদি এর কথা আমরা শুনেও নি, তাহলে এই সোনার ওজনদারিটাকে এই হীরের বিজুকাকে দিয়ে দিতে হবে, না হলে ও আমাদের বউকে মেরে দেবে যে। শঙ্কর রাওয়ের কথা অনুযায়ী মারুতি রাও সোনার ওজনদারিটা হীরের বিজুকাকে ধরিয়ে দেয়। সোনার ওজনদারিটা ধরা মাত্রই বিজুকার শরীর বসন্ত রাও প্রধানের শরীরে পরিবর্তিত হয়। ওরে মূর্খরা, এই মহিলা ঠিক কথাই বলছিল। এখন তোদের দুজনকে বাঁচানো একেবারে অসম্ভব। তোমাদের দুজনের মরে যাবার আগে আমি তোমাদের বউকে একবার শেষবারের মতন দেখাচ্ছি। এইটুকু বলে বসন্ত রাও সেই সোনার ওজনদারিটাকে দেখতে শুরু করে। দেখতে দেখতেই তার পাল্লা থেকে আলো বেরোতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই ওই পাল্লার ভেতরে চমকি আর কাঞ্চন বসেছিল। ওরা দুজন সেই বড় ওজনদারির পাল্লায় ছিল। বসন্ত রাও প্রধান মারুতি রাও আর শঙ্কর রাওয়ের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে, তোমরা দুজন সোনাকে খুব ভালোবাসো, তাই না? আর তোমরা দুজন তোমাদের বউকেও ফিরে পেতে চাও। আমি একটা কাজ করছি, তোমাদের দুজনের বউকে আমি সোনার করে দিচ্ছি। এমনটা করবেন না। আপনি যা বলেছেন তাই করেছি আমরা। তোমরা যা করেছো লোভে পড়ে করেছো, আর লোভের ফল তো পরে সবাইকে ভোগ করতেই হয়, যেমনটা আমি ভোগ করেছি। ওরে মূর্খরা, যতদিন এই দুটো বস্তু আমাদের কাছে না থাকছে আমি আমার শরীরে ফিরতে পারতাম না। তোমরা মাটি থেকে যেই বিজুকাটাকে মন্দিরে গিয়ে তুলে রেখে এসেছো, আমার শরীরটা হীরের বিজুকায় পরিবর্তন হয়ে যায়, আর আমি সঙ্গে সঙ্গে মন্দিরের পূজারীর মুখটা বন্ধ করে দিই। আর তারপর শুধু দুটো বস্তুর আমাদের প্রয়োজন ছিল, আর তোমরা দুজন ওই দুই বস্তু খুশি খুশি এনে দিলে আমাকে। কিন্তু পর মুহূর্তেই একটা চমৎকার হয়। দেখতে দেখতেই সেই সোনার ওজনদারি মাটির ওজনদারিতে পরিবর্তিত হয়, আর সেই মাটি একটা সাধু বাবার রূপে নিয়ে নেয়। কিছুক্ষণের মধ্যেই সবার সামনে একজন জীবিত সাধু দাঁড়িয়েছিলেন, যিনি রাগের চোটে বসন্ত রাও প্রধানের দিকে তাকিয়েছিল। তুমি এখন এখানে কি করে রয়েছো? তুমি তো আমার থেকে সব বস্তু কেড়ে নিয়েছিলে। তোমার কি মনে হয় এই সোনার ওজনদারি তোমার হাবেলিতে আমি লুকিয়ে রাখবো? আমি জানতাম তুমি আগামী দিনে নিশ্চয়ই হাত পা চালাবে ফিরে আসার জন্য। সেই জন্য আমি এই সোনার ওজনদারিটাকে এমন জায়গায় লুকিয়ে রেখেছিলাম যেখানে তুমি কখনো যেতে পারবে না। আর আমি সেখানে স্বয়ং সোনার ওজনদারি রূপ ধারণ করে বসেছিলাম, যাতে কোনো মানুষ যখন কোনো তুলতে আসবে তাকে আমি তাকে নিজের চোখে দেখতে পাই যে তুমি কোন চাল চালতে চলেছো। এইটুকু বলে সেই সাধু বাবার চোখ থেকে আগুন বেরোতে শুরু করে। পর মুহূর্তেই বসন্ত রাও প্রধানের শরীরে আগুন লেগে যায়, আর সে চিৎকার করতে করতে ছাইয়ের মতো হয়ে যায়। সাধু মারুতি রাওকে দেখে বলে, লোভ খুবই খারাপ জিনিস, কথাটা মনে রেখো।
যদি ধনকে তুমি খুব ভালোবাসো তাহলে পরিশ্রম করো, যাও নিজেদের বউদের ফিরে নিয়ে যাও, আর কোনোদিনও লোভ করো না। মারুতি রাও আর শঙ্কর রাও নিজের স্ত্রীকে নিয়ে বাড়িতে চলে আসে। এই কাহিনী হলো রাজস্থানের পিন্টুর। সে স্বভাবে সরল কিন্তু সৎ ছিল আর গরিবও ছিল। পিন্টু সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে সে নিরামিষ ভোজী হওয়া সত্ত্বেও বিভিন্ন ধরনের সুস্বাদু মুরগির মাংস তৈরি করতে পারত। আরে কেমন আছো পিন্টু? ব্যাস সবকিছু ভালোই চলছে কাকিমা, তুমি কেমন আছো? কিছু না গো, ব্যাস চলছে। আচ্ছা, আজ রাতে টিটুর বার্থডে। আরে বাহ, এ তো বেশ ভালো কথা। আচ্ছা, আমার তরফ থেকে টিল্লুকে তুমি অনেক অনেক শুভকামনা দিও বৌদি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আর হ্যাঁ, মনে রাখবেন সন্ধ্যার মধ্যে নিজের হাতে বানিয়ে কাজু বাদাম মুরগি পাঠিয়ে দিও যেন বাড়িতে। আজ অনেক অতিথি আসবে, তোমার হাতের বানানো চিকেন নিশ্চয়ই খাওয়াবে। অবশ্যই অবশ্যই, তুমি একদম নিশ্চিন্ত থাকো, সন্ধে হয়ে গেলেই চিকেন আপনার বাড়িতে পৌঁছে যাবে। তো পিন্টুর জীবন এরকমই ছিল। সে নিজের কথা আর হাতে তৈরি খাবার দিয়ে সবার মন জয় করত। সেই কারণেই হোটেলের মালিকও তার প্রতি মুগ্ধ ছিল। আপনার খাবার ভালো লেগেছে এটা জেনে বেশ ভালো লাগলো, আবার আসবেন যেন। বাহ পিন্টু, তো সত্যিই কোনো জবাব নেই। জানি না গ্রাহকদের উপরে তুই কি জাদু করিস, সবাই আনন্দ পায় আর গ্রাহকও বাড়তেই থাকে, আর বারবার ওরা আসে। আগে এইসব ওপরওয়ালার কৃপা বাবু। আরে এটা হলো তোর বড় মনের ব্যাপার পিন্টু। তুমি আসার পরে আমার ব্যবসা এখন দ্বিগুণ বেড়ে গেছে, এরপর তো আরো বাড়তেই থাকবে। আগে অবশ্যই। যাই হোক, তুমি এইভাবেই নিজের কাজে মন দিয়ে রেখো, গ্রাহকদের পছন্দ অপছন্দের ব্যাপারগুলো খেয়াল রেখো। গ্রাহক হলেন আমাদের ঈশ্বর, ওনাদের কখনো রাগিও না তুমি, বুঝেছো? আজ্ঞে বাবু। পিন্টুর কাজের কারণে শুধু তার গ্রামই নয়, বরং হোটেলের নামও আশেপাশের গ্রামে প্রসিদ্ধ হয়ে গেছিল। লোকেরা দূর দূর থেকে পিন্টুর হাতের চিকেন খেতে আসতো আর তৃপ্ত মনে যেত। কিন্তু অন্যদের পছন্দ আর না পছন্দের খেয়াল রাখা পিন্টু প্রায়শই মনে মনে উদাস থাকত। আর তার পেছনের কারণ ছিল তার পুরনো জমিন। মা, আজকে আমি যা কিছু করছি তার জন্য শুধুমাত্র তুমিই দায়ী। তুমি যেগুলো শিখিয়ে গিয়েছিলে তার মধ্যে একটা কথাও আমি ভুলিনি। আর না, আমি এটা ভুলেছি যে আমাদের সমস্ত জমি টমি গ্রামের ব্যবসায়ীর কাছে বাধা দেওয়া রয়েছে। কি কপাল খারাপ আমার, না তোমার চিকিৎসাটা ভালো করে করাতে পেরেছিলাম, আর না তোমার শেষ চিহ্নটাকে সামনে রাখতে পেরেছি। তবে তুমি চিন্তা করো না মা, আজ নয়তো কাল ওই জমি আমি অবশ্যই ফিরিয়ে নেবই নেব। নিজের মায়ের শেষ জিনিস ফেরত পাওয়ার জন্য সে রাত দিন পরিশ্রম করত। কিন্তু পিন্টু জানতই না যে এখন তার পরিশ্রমের আসল ফল পেতেই চলেছে সে। ওরে পিন্টু, একটু শুনতো বাবা। হ্যাঁ, আগে বলুন না বাবু। আমাদের প্রতিবেশীদের গ্রামে একটা বড় বিজ্ঞান প্রদর্শনী রয়েছে, ওখানে বাইরের গ্রাম থেকে লোকজন আসবে। কি, বাইরের গ্রাম থেকে লোক আসবে? হ্যাঁ, আর আমাদের কাছ থেকে ওরা চিকেনের একটা দুর্দান্ত ডিশ বানিয়ে নিয়ে যেতে বলেছে। ব্যাস এইটুকু ব্যাপার, কোনো ব্যাপার না মশাই, আমি করে নেব। না, হয়ে যাবে সেটা তো আমিও জানবো, কিন্তু ওনারা বলেছেন যে অতিথিরা বাইরে থেকে এসছে আর ওরা বেশি খাবার ঝাল পছন্দ করে না, তাই সেই মতন একটু নতুন বেশ দুর্দান্ত আর কম ঝাল খাবার বানাতে হবে। ও, ঝাল কম দিতে হবে তো? ঠিক আছে বাবু, হয়ে যাবে। আচ্ছা, এই প্রদর্শনীটা কোথায় রয়েছে? কালকে। তুমি একটা কাজ করো, বাড়িতে গিয়ে ভালো করে চিন্তা করো যে নতুন কি বানাতে পারো, তারপর সেটা আমরা ওখানে পাঠিয়ে দেব। আগে হ্যাঁ। শেঠের কথা শুনে পিন্টু খুব উৎসাহিত হয়। সে অনেক দিন থেকে কিছু একটা আলাদা করতে চাইছিল, আর এখন বিজ্ঞান মেলার বাহানায় সেটাই করতে চলেছিল। পরের দিন পিন্টু জরুরি জিনিস কিনতে বাজারে যায়। পিন্টু বাজারে নিজের জিনিসপত্র কিনতে ব্যস্ত ছিল, তক্ষুনি তার চোখ পড়ে একটা অদ্ভুত জিনিসের দিকে। আরে এটা কি? কুমড়ো? আমি বরং এটার সাথেই নতুন কিছু বানাই। বাজারে পড়ে থাকা বড় বড় কুমড়ো দেখে পিন্টুর মনে পাম্পকিন চিকেন বানানোর আইডিয়া চলে আসে, আর সে কুমড়ো নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। যাক বাবা, বাড়িতে পৌঁছেই গেছি। কি গরম পড়েছিল বাপরে বাপ। যাকে এবার পিন্টু নতুন কিছু বানাতে হবে তোকে। পিন্টু কুমড়ো আর চিকেন তো এনেছিল, কিন্তু সে ভয়ও পাচ্ছিল যে এই এক্সপেরিমেন্ট নষ্ট না হয়ে যায়। কিন্তু সে হাল ছাড়েনি আর কাজে মন দেয়। উফ,
খুব ভয় পাচ্ছি। হায় ঈশ্বর, এবার যেন নতুন কিছু বানাতে পারি এই হাত দিয়ে আমি। প্রথমে চিকেনগুলোকে ভালো করে ধোয়ে তারপর তার উপর বিশেষ মশলার জাদু দেখায়। যা, চিকেনে গরম মশলা, নুন, হলুদ, আলু সব ভালো করে মিশিয়ে ফেলেছি আমি। এবার পালা কুমড়োর। সে তাড়াতাড়ি ব্যাগ থেকে কুমড়ো বার করে, ধুয়ে তার রস বার করে দেয়। এবার মুরগির মাংস তেল, লাল মরিচ আর মশলা দিয়ে বড় প্যানে ভেজে দেয় আর তার মধ্যে কুমড়োর রস মিশিয়ে ঢেকে রান্না করতে দেয়। যাক, এইটা রেখে দিলাম আমি কড়াইয়ের মধ্যে, গ্যাসটাকে অল্প দিয়ে দিয়েছি। এবার পালা হলো ভাতটার। সে তাড়াতাড়ি ভাত রান্না করে আর কুমড়োর রসে রান্না করা মুরগি মিশিয়ে তাতে দম লাগায় যেন বিরিয়ানি হোক। আর ব্যাস কয়েক মিনিটেই প্রস্তুত হয়ে যায় পিন্টুর পাম্পকিন চিকেন আর স্পেশাল রাইস। যাক বাবা, শেষমেশ করে ফেলেছি আমি। বাবু বাবু। আরে পিন্টু, এত বড় কড়াই নিয়ে কোথা থেকে আসছো? বাড়ি থেকে বাবু। প্রতিবেশী গ্রামের প্রদর্শনীর জন্য আমার স্পেশাল পাম্পকিন চিকেন তৈরি। কি পাম্পকিন চিকেন? বাবা বাবা, খুব ভালো। আমি এখন থেকেই প্রতিবেশীদের গ্রামে পাঠিয়ে দিচ্ছি তাহলে। শেঠের নির্দেশে পিন্টু তাকে কড়াই দিয়ে দেয় আর তারপর তার দৈনন্দিন কাজে লেগে যায়। শেঠজি সঠিক সময়ে প্রদর্শনীতে পৌঁছান। যখন সবাই খেতে বসে তখন সবাইকে পিন্টুর বানানো স্পেশাল পাম্পকিন চিকেন সবাইকে দেওয়া হয়। তক্ষুনি ও মাই গড, এটা কে বানিয়েছে? কেন, কিছু হয়েছে সাহেব? কিছু গন্ডগোল নাকি? বলছি প্রথমে আগে এটা তো বলো যে পাম্পকিন চিকেনটা কে বানিয়েছে? আগে আমার হোটেলে একটা লোক কাজ করে, তো খুব ভালো খাবার বানায় ও। ওই এই নতুন ডিশটা বানিয়েছে। কি হয়েছে বাবু, কিছু ঠিকঠাক হয়নি নাকি? না না, খাবারটা সত্যি খুব ভালো। আমি আমার জীবনে এরকম চিকেন কখনো খাইনি। সেই জন্য আমি ওকে 1 লক্ষ টাকার পুরস্কার দিতে চাই। এই নাও, পুরো 1 লক্ষ টাকা চেক। কি 1 লক্ষ? বাইরে থেকে আসা সেই ইংরেজ বাবুর কথা শুনে শেঠের চোখে জল চলে আসে। উনি সময় নষ্ট না করে গ্রামে ফিরে আসেন আর পিন্টুর কাছে চেক দিয়ে দেন। পিন্টু, ওরে পিন্টু। আরে আরে বাবু, আর আস্তে আস্তে কি হলো? এত চিৎকার চেঁচামেচি কেন? কি হলোটা কি? ওরে চিৎকার করবো না তো কি করবো বলতো? এই নাও তোমার পুরস্কার। কি 1 লক্ষ? হ্যাঁ পিন্টু, তোমার পরিশ্রমে ফল এসছে। হ্যাঁ বাবু, আজকেই আমি ওই জমিদারের সমস্ত সুদ টাকা দিয়ে দিতে পারবো। তারপরে আমি বাধা দেওয়া জমি টমি সব ফিরে নিতে পারবো। একটা কাজ করো, তুমি একটা ভালো একটা হোটেল খুলে নাও, তারপর আরো তুমি বড় হও, বুঝেছো? শেঠজির চোখ থেকে নতুন শুরু শুনে পিন্টুর চোখে জল চলে আসে। শেঠ সব সময় পিন্টুকে সাহায্য করতেন আর এত কিছু হওয়ার পরেও উনি পিন্টুকে নিজের সাথে বেঁধে রাখেননি, বরং তাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেন। অবশেষে পিন্টু সে টাকা নেয় আর একটা নতুন জীবন শুরু করে। শিক্ষা: সত্যিকারের হৃদয় দিয়ে কাজ করলে, কঠোর পরিশ্রম করলে অবশ্যই একদিন না একদিন নিজের গন্তব্য অর্জন করবেন। সরলতা, কঠোর পরিশ্রম আর নতুন প্রয়োগ দিয়ে পিন্টু নিজের নাম বানায় আর পাম্পকিন চিকেন তার ভাগ্য পরিবর্তন করে।